আজ থেকে ঠিক ২০০ বছর আগে অর্থাৎ ১৮২৬ সালের সেই প্রাচীন বাংলা ছিল এক রহস্যময় ভূখণ্ড। এটি কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, বরং ছিল ইতিহাসের এক গভীর ও জটিল সন্ধিক্ষণ। সেই সময়ে প্রাচীন নবাবী শৌর্যবীর্য এবং ঐতিহ্য ধীরে ধীরে গোধূলির আলোর মতো বিলীন হয়ে যাচ্ছিল, এবং তার জায়গায় আসন গেড়ে বসছিল এক নতুন ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ব্যবস্থা। আজ আমরা ইতিহাসের পাতায় ভর করে ফিরে যাব সেই ১৮২৬ সালের অবিভক্ত বাংলায়। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব সেই সময়কার বাংলা ঠিক কার শাসনে ছিল, সাধারণ মানুষ কিভাবে তাদের জীবন অতিবাহিত করত, তাদের জীবিকার প্রধান উৎস কী ছিল, এবং কেন এই বাংলা তখনও সারা বিশ্বের ধনকুবের ও বণিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। ১৮২৬ সালের বাংলার রাজনৈতিক শাসন ক্ষমতা তখন সম্পূর্ণভাবে ব্রিটিশদের লৌহমুঠোয় চলে গিয়েছিল। এই সময় বাংলা প্রত্যক্ষভাবে শাসিত হতো শক্তিশালী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা। পলাশির যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর প্রায় ৭০টি বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ ৭ দশকে কোম্পানি অত্যন্ত ধূর্ততার সাথে বাংলার রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার প্রতিটি স্তরে নিজেদের একছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল। যদিও কাগজে কলমে তখনও মুর্শিদাবাদের প্রাসাদে নবাবের অস্তিত্ব ছিল, কিন্তু বাস্তবে তাদের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাই আর অবশিষ্ট ছিল না। নবাব ছিলেন তখন কেবল ব্রিটিশদের হাতের পুতুল বা নামমাত্র শাসক। রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজস্ব বা খাজনা আদায়, বিচারিক কার্যক্রম এবং বিশাল সেনাবাহিনী পরিচালনা সবকিছুই নিয়ন্ত্রণ করত কোম্পানি সরকার। এই সময় প্রশাসনিকভাবে বাংলাকে বেঙ্গল প্রেসিডেন্সি নামে অভিহিত করা হতো। এই সুবিশাল বেঙ্গল প্রেসিডেন্সির সীমানার অন্তর্ভুক্ত ছিল বর্তমানের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা এবং আসাম অঞ্চলের এক বিশাল অংশ। আর এই পুরো অঞ্চলের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, যা তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ আধুনিক শহর হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ১৮২৬ সালের কলকাতা ছিল এক অদ্ভুত বৈপরীত্যের নগরী। একদিকে সেখানে গড়ে উঠেছিল ইউরোপীয় স্থাপত্যের বিশাল দালান কোঠা, গির্জা আর জাঁকজমকপূর্ণ গভর্নর হাউস। অন্যদিকে শহরের অলিগলির ভেতর ছিল ঘিঞ্জি বসতি, কর্দমাক্ত কাঁচা রাস্তা এবং মশাল জ্বালানো ম্লান সন্ধ্যার এক করুণ দৃশ্য। সেখানে একদিকে চলত সাহেবী বিলাসিতা, আর অন্যদিকে ছিল হাজার হাজার দেশীয় মানুষের বেঁচে থাকার কঠিন ও সংগ্রামী জীবন। যদি প্রশ্ন করা হয় তখন বাংলার প্রকৃত রাজা কে ছিল, তবে তার উত্তর অত্যন্ত সহজ। কোনো দেশীয় রাজা বা নবাব নয়, বরং ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেলই ছিলেন বাংলার সর্বময় ক্ষমতার অধিকারী। ১৮২৬ সালের দিকে কোম্পানির শাসন ব্যবস্থা এতটাই সুসংহত ও শক্তিশালী ছিল যে বাংলার বড় বড় জমিদার, তালুকদার, এমনকি নবাবের দরবারও কোম্পানির লিখিত অনুমতি ছাড়া সামান্য কোনো কাজ করার সাহস পেত না। এই সময়ে বাংলার সামগ্রিক অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। বাংলার মাইলের পর মাইল বিস্তৃত উর্বর জমি জুড়ে তখন ধান, পাট, আখ, নীল আর গমের বাম্পার ফলন হতো। তবে বিশেষ করে নীল চাষ তখন বাংলার নিরীহ কৃষকদের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। ইউরোপের বাজারে নীল রঙের ব্যাপক চাহিদা থাকার কারণে কোম্পানি সরকার জোরপূর্বক কৃষকদের তাদের উর্বর জমিতে খাদ্যশস্যের বদলে নীল চাষ করতে বাধ্য করত। হাড়ভাঙা খাটুনি খাটলেও কৃষকরা নীলের সঠিক দাম পেত না, অথচ ব্রিটিশদের ধার্য করা চড়া খাজনা তাদের নির্দিষ্ট হারেই পরিশোধ করতে হতো। এর ফলে বাংলার সবুজ গ্রামাঞ্চলে দারিদ্র্য, ঋণের বোঝা আর ব্রিটিশ নীলকরদের অমানবিক নিপীড়ন ছিল সাধারণ মানুষের নিত্যদিনের নিষ্ঠুর বাস্তবতা। সমাজ ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে তখন জমিদারি প্রথা বিদ্যমান ছিল। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা খাজনা আদায়ের একছত্র ক্ষমতা পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে অনেকেই ছিলেন চরম নিষ্ঠুর ও প্রজাদের প্রতি উদাসীন। বাংলার সাধারণ কৃষকের রক্তপানি করা পরিশ্রম বা তাদের চরম দুর্দশা এই বিলাসী জমিদারদের কাছে খুব একটা গুরুত্ব পেত না। প্রাকৃতিক দুর্যোগ বা ফসল নষ্ট হলেও ব্রিটিশদের খাজনা কখনোই মকুব হতো না, ফলে বাংলার গৌরবময় কৃষক সমাজ ক্রমশ নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ছিল। তবে ১৮২৬ সালের বাংলা শুধু কৃষির ওপরই টিকে ছিল না, এটি ছিল তৎকালীন বিশ্ব বাণিজ্যের এক অন্যতম প্রধান ও শক্তিশালী কেন্দ্র। কলকাতার ব্যস্ততম বন্দর ব্যবহার করে তখন বিশ্বের দরবারে, বিশেষ করে ইউরোপের বাজারে পাঠানো হতো বাংলার বিশ্ববিখ্যাত রেশম, মসলিন কাপড়, উন্নতমানের তুলা, সুগন্ধি চা এবং নীল। বাংলার পণ্য তখন সারা বিশ্বে আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হতো।
ওয়ার্ল্ড হিডেনের বিশেষ পর্যালোচনায় দেখা যায় ১৮২৬ সালের বাংলার সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং গভীর ধর্মীয় কুসংস্কার ও প্রাচীন সামাজিক প্রথায় আষ্টেপৃষ্ঠে বাঁধা। সেই সময় সমাজ ছিল ভীষণ রক্ষণশীল এবং কঠোর নিয়মের অনুসারী। তবে মুদ্রার উল্টোপিঠের মতো এই অন্ধকার সময়ের মধ্যেই বাংলায় এক নতুন আলোকবর্তিকা বা চিন্তার জাগরণ শুরু হচ্ছিল। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু ইংরেজি শিক্ষিত ও সচেতন বাঙালি সমাজের এই জরাজীর্ণ অন্ধকার দিকগুলো নিয়ে প্রথমবারের মতো প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এই ক্রান্তিলগ্নের অন্যতম প্রধান কাণ্ডারি বা মহাপুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। ১৮২৬ সালের বাংলা তাকে একজন প্রথা ভাঙা ও ব্যতিক্রমী সমাজ সংস্কারক হিসেবে চিনত। তিনি আধুনিক ইংরেজি শিক্ষা, বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কারমুক্ত সমাজ গড়ার পক্ষে জোরালো সওয়াল করছিলেন। সেই সময়কার সবচেয়ে অমানবিক প্রথা সতীদাহ বন্ধের আন্দোলন তখন থেকেই তীব্র গতি পাচ্ছিল, যদিও আইনত এটি নিষিদ্ধ হতে আরও কয়েক বছর সময় লেগেছিল। শিক্ষার ক্ষেত্রেও তখন পরিবর্তনের এক মৃদু হাওয়া বইতে শুরু করেছিল। গ্রাম বাংলায় প্রথাগত শিক্ষা সীমাবদ্ধ থাকলেও কলকাতায় গড়ে উঠছিল আধুনিক ইংরেজি স্কুল ও কলেজ। ব্রিটিশরা মূলত তাদের প্রশাসনিক কাজের সুবিধার জন্য একটি অনুগত মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তৈরি করতে চেয়েছিল। কিন্তু মজার বিষয় হল, এই শ্রেণীটি পরবর্তীতে বাংলার নবজাগরণ বা রেনেসার মূল নেতৃত্ব দিয়েছিল। ১৮২৬ সালের যোগাযোগ ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় তা ছিল অত্যন্ত সীমিত ও ধীর গতির। তখনও বাংলার মাটিতে রেলগাড়ি বা টেলিগ্রাফের কোনো চিহ্নও ছিল না। কাঁচা কর্দমাক্ত রাস্তা আর উত্তাল নৌপথই ছিল সাধারণ মানুষের যাতায়াতের প্রধান ভরসা। গঙ্গা, পদ্মা আর ভাগীরথীর মতো বিশাল নদীগুলোই ছিল বাংলার প্রধান জীবনরেখা। বড় বড় নৌকায় করে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করত এবং চিঠিপত্র বা খবর আদান প্রদান করত। সেই সময়কার সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত কঠিন, কিন্তু তার মধ্যেও ছিল এক অদ্ভুত সহজ সরল ছন্দ। ভোরের আজান বা পাখির ডাকে মানুষের ঘুম ভাঙত। সারা দিন মাঠে হাড় ভাঙা খাটুনি শেষে সন্ধ্যায় ঘরে প্রদীপ জেলে তারা বিশ্রামে বসত। বিনোদনের মাধ্যম হিসেবে তখন জনপ্রিয় ছিল পালাগান, কীর্তন, কবিগান এবং ধামাইল নাচ। শহরের দিকে যাত্রা ও থিয়েটার তখন জনপ্রিয় হতে শুরু করেছিল। বাংলার এই সমৃদ্ধ লোকসংস্কৃতি তখনও অনেক বেশি জীবন্ত ও শক্তিশালী ছিল। এখন প্রশ্ন আসতে পারে, ১৮২৬ সালের বাংলা আসলে কেন এত বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ছিল? ওয়ার্ল্ড হিডেনের বিশ্লেষণে এর উত্তরটি বহুমাত্রিক। এই বাংলা ছিল তৎকালীন ইউরোপীয় বণিকদের জন্য এক অফুরন্ত স্বর্ণখনি। আবার এটি ছিল ব্রিটিশদের জন্য এক বিশাল রাজনৈতিক পরীক্ষাগার, যেখানে তারা তাদের নিত্য নতুন শাসন কৌশল ও শোষণ পদ্ধতি প্রয়োগ করত। কিন্তু সবচেয়ে বড় সত্য হল, এই বাংলার নিপীড়িত মাটির নিচেই তখন সুপ্ত ছিল ভবিষ্যতের এক বিশাল বিদ্রোহের আগ্নেয়গিরি। এখান থেকেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল জাতীয়তাবাদ, অন্যায় শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা। ১৮২৬ সালের সেই বাংলা ছিল শোষিত ও পীড়িত, কিন্তু কোনোভাবেই তা নিঃশেষ হয়ে যায়নি। সেই গভীর অন্ধকারের গর্ভেই জন্ম নিচ্ছিল নতুন চিন্তা, নতুন প্রশ্ন এবং একদল তেজস্বী মানুষ। তাই ১৮২৬ সালের বাংলা আমাদের কাছে কেবল একটি অতীত ইতিহাস নয়, বরং এটি ছিল ভবিষ্যতের এক অজেয় বীজ বপনের সময়। এই বাংলার পবিত্র মাটিতেই ধীরে ধীরে সেই চেতনার উন্মেষ ঘটছিল, যা একদিন পুরো ভারতীয় উপমহাদেশের মানচিত্র ও ইতিহাসকে চিরতরে বদলে দেবে।